জ্বালানির মূল্য বৃদ্ধির পরও কাটেনি সংকট। আইএমএফের চাপে নয়, জানালেন অর্থমন্ত্রী। বিশ্বে দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য, দাবি জ্বালানি মন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামায়াত। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ এনসিপির। 2 যুগ পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী যোগ দেবেন নানা কর্মসূচিতে। সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে বগুড়া পৌরসভা। এবং গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। একদিনে হাসপাতালে ভর্তি 804। কাল থেকে দেশ জুড়ে শুরু টিকাদান। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জ্বালানির দাম বৃদ্ধির পরও কাটেনি সংকট। বন্ধ রাজধানীর অনেক পাম্প। যেগুলো সচল আছে সেখানে তেল নিতে ক্রেতাদের দীর্ঘ সারি ও চরম ভোগান্তি। 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো জ্বালানি। জনদুর্ভোগ লাঘবে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি তাদের। এমদাদুল হক খানের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে চরম আকার ধারণ করেছে দেশের জ্বালানি সংকট। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে দাম বাড়লেও কমেনি ভোগান্তি। রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পগুলোতে ঘুরে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। চালকরা বলছেন 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো তেল। 4:30 আসছে, এখন বাজে 10:22। এখনো পাম্পে ঢুকতে পারিনি, আরো 30 মিনিট লাগবে। মনে হয় বিজয় হইলাম। ভোগান্তি কমাতে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি তাদের। তেলের দামটা সমস্যা নাই, কিন্তু আমরা যাতে খুব সহজেই তেলটা পাই। পরিবহন সেক্টরের সাথে যত রিলেটেড আপনার ব্যবসা ক্ষেত্র বা যত যাই আছে সবারই ভোগান্তি। কেউ কেউ বলছেন রাজধানীর অনেক পাম্পই বন্ধ। সবকটি পাম্পে একসঙ্গে তেল সরবরাহ করলে ভোগান্তি কমবে। দাম বৃদ্ধি সরকারকে করতেই হবে, এটা সরকারের ছাড়া বিকল্প কোনো পথও খোলা নাই। কিন্তু আমাদের জন্য একটু সহজলভ্য হোক, মানে সহজ প্রাপ্তিটা হোক। রাত 10টায় এসে যদি এখনও যদি তেল না পাওয়া যায়, তাহলে আমি কাজ করব কখন কাজে যাব। সব পাম্পে থাকলে আমাদের জন্য সুবিধা। আজকে পাশাপাশি 2টা পাম্প, একটা পাম্পের উপরে এত প্রেশার না দিয়ে ওই পাম্পটাও পাক। মেঘনা পাম্প কর্তৃপক্ষের দাবি তেলের কোনো সংকট নেই। গ্রাহকদের চাহিদা মতো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করছেন তারা। তবে গ্রাহকদের চাপ বেশি। 2-1 দিনের মধ্যে ভোগান্তি কমবে বলে আশা করেন তিনি। আমরা অ্যাভেলেবেল তেল দিচ্ছি, আগেও দিতাম। আমাদের তেলের এখানে কোনো ক্রাইসিস নেই। তারা একটা আশায় থাকে যে এখানে দাঁড়াইলে তেলটা পাবো, এই জন্যই হয়তো তারা লম্বা সিরিয়াল দিয়ে আছে। কারণ আমার এখানে না যতক্ষণ আমরা আসি সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা তেল দিয়ে যাই। এই বাড়তি দাম শুধু পাম্পে সীমাবদ্ধ থাকবে না, এর সামগ্রিক প্রভাব পড়বে পরিবহন, কৃষি, অর্থনীতি সহ নিত্যপণ্যের বাজারেও। এমনটাই শঙ্কা ভোক্তাদের। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। আর জ্বালানির তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তবে দ্রব্যমূল্যে কিছুটা প্রভাব পড়লেও তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও হতে পারে বলে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। রোববার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শ্যামরুজ্জামান চৌধুরী রিপোর্ট। শনিবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। জ্বালানির এমন মূল্য বৃদ্ধিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। ব্যাখ্যা দিলেন তেলের মূল্য বৃদ্ধির। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। দাম বাড়ায় বাজারের কিছুটা প্রভাব পড়তে পারে বলেও স্বীকার করেন মন্ত্রী। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে আমেরিকায় বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। আইএমএফের সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে। এখন আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। সরকার জনগণের কথা চিন্তা করে এতদিন দাম বাড়ায়নি। তবে এই দাম বৃদ্ধির সঙ্গে IMF এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করেন অর্থমন্ত্রী। আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের অনেক শর্ত নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। IMF, ADB ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে, তারপর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত নেব। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটে। গণপরিবহন থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার সবখানে বিরাজ করছে অস্থিরতা। এতে মূল্যস্ফীতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিম্ন মধ্যবিত্ত মানুষের আয়ের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে আসবে বলেও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। রাত 12টার পর থেকেই বদলে গেছে দৃশ্যপট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি। হঠাৎ করে সরকারের এই দাম বৃদ্ধিতে হতবাক চালক ও সাধারণ মানুষ। তেল নিতে আসা চালকরা বলছেন, এই মূল্যবৃদ্ধিতে হতাশ তারা। বলছেন, এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন সব শ্রেণী পেশার মানুষ। আমাদের তো আসলে ন্যায্য মূল্যে পাওয়ার অধিকার আছে। আমরা যদি তার থেকে বেশি কিনতে হয়, আমাদের তো অবশ্যই আমাদের সমস্যা। তেলের সাথে সব জিনিসের সম্পর্ক, এখন তেলের যদি দাম বাড়ে সব জিনিসেই আপনার প্রভাব পড়বে। তেলের দাম বাড়া যদি সঠিক হয়, যে সে সঠিক যে মানুষকে বিভ্রান্তি না করে সঠিকভাবে তেলগুলো পাই যান আমরা। গাড়ি ভাড়া বাড়বে, সব কিছু দেশের দুটো সব দাম বেড়ে যাবে, তখন এই ইফেক্টটা পড়বে। তেলের দামটা হুট করে বাড়ানোটা আমাদের জন্য এটা একটা ভোগান্তির একটা শিকার। তেলের দাম বাড়লে তার প্রভাব কেবল পরিবহন বা কৃষিতে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অর্থনীতির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তেলের দাম বৃদ্ধি করার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ তৈরি হবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তো আমাদের অস্বীকার করতে পারবো না। কারণ এখন তো বিএনপি আরো আগে তেলের দাম বাড়ানোর কথা ছিল, সেটা অনেক পরে বাড়িয়েছে। সুতরাং পরে বাড়ানোর কারণে আমাদের যে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতিগুলো আমাদের হবেই, কিন্তু সেই ক্ষতিগুলোকে আমাদের কিভাবে ওভারকাম করা যায় সেই নিয়েও বিএনপিকে সরকারকে চিন্তা করা দরকার আছে। বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির উপর বিশাল চাপ তৈরি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। জিনিসপত্রের দাম বাড়তে পারে, আপনার ট্রান্সপোর্ট কস্ট বাড়তে পারে, ট্রান্সপোর্ট কস্ট বাড়লে সবগুলো বিষয় এর সাথে জড়িত। তারপরে আপনার বাসা বাড়িতে বিদ্যুতের বিভ্রাট হতে পারে, এগুলো হতে পারে। সরকার যদি বাজার মনিটরিং কঠোর না করে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। গার্মেন্টস শিল্প, আমাদের ওষুধ শিল্প, অনেকগুলো শিল্প ঝুঁকিতে পড়ে যাবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 1728 টাকা থেকে বেড়ে হয়েছে 1940 টাকা। 12 কেজিতে দাম বাড়ল 212 টাকা। নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। খাল খনন কর্মসূচি সরেজমিনে দেখতে 27 এপ্রিল যশোর ও 2 মে সিলেট যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে 180 দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী। বলেন, বন্যার আগাম প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে খাল খনন কর্মসূচিটা হাতে নিয়েছি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেটা তিনি উদ্বোধন করেছেন। আগামী 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে মরার উপর খাড়ার আখ্যা দিয়ে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। রোববার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, নতুন এই মূল্য বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল দাম বাড়িয়েছে সরকার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুরনো বন্দোবস্তের দেশে চলছে জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সম্ভাবনা ধ্বংস করেছে বিএনপি। দুপুরে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলিয়া হাসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত সহ বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক সদস্য। একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো, কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আসবে, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাবেন তারেক রহমান। সরকার প্রধানের সফরকে ঘিরে এখন উৎসবের আমেজ পুরো উত্তরাঞ্চলে। সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক ভিটা পরিদর্শন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। বিস্তারিত রাসেল কবিরের প্রতিবেদনে। একসময় এই শহরেই সাধারণ মানুষের কাতারে মিশেছেন তারেক রহমান। স্মৃতি শহর বগুড়ায় এবার প্রধানমন্ত্রী হিসেবে পা রাখবেন তিনি। 20 এপ্রিল তার এই সফর ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে উত্তরের রাজধানী খ্যাত বগুড়া। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং খুশি। উনি যখন প্রথম এসেছিলেন দলের প্রধান হিসেবে, আজকে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। উনি তো সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব জায়গায় দিবে, কিন্তু আমাদের কি দিল না দিল সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু আমাদের দেখার বিষয় যে আমাদের সন্তান আমাদের বাড়িতে এসে দেখা করবে, আমাদের সাথে কথা বলবে। যে আমাদের ভাই, কারো চাচা, কারো ছেলে, সে আসতেছে, তার বাবা, তার মা, তার ভাই এই দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন। বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন। আমাদের বগুড়াবাসীর জন্য সুখবর, যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, সেটি ইনশাল্লাহ 20 তারিখে হতে যাচ্ছে। সফরে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পর্ষা সাজিয়েছেন বলে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। রহমান গ্রাম হসপিটাল পরিদর্শন করবেন এবং ওই গ্রামের ফ্যামিলি কার্ডের কর্মসূচিটি উনি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী গৃহকর্তী এবং নারী প্রধানদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করবেন। ওখানে এরপর একটি খাল খননের কর্মসূচি ওখানে রয়েছে, খাল খনন উদ্বোধন করবেন। ঐতিহাসিক আলতাপনেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় উনি অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। নিরাপত্তার বেষ্টনী সর্বোচ্চ পর্যায়ে থাকবে, রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি উনি আসতেছেন, তো সেই হিসাবে আমাদের তরফ থেকে আমাদের বগুড়া আমাদের যে নিজস্ব ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে ফোর্স তো থাকবেই, পাশাপাশি আমরা অন্য ইউনিট থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিব এই প্রোগ্রামটাকে সফল এবং সাকসেস করার জন্য। চেনা পথঘাট আর স্মৃতির জনপদে প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় করতোয়া পারের লাখো মানুষ। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে আন্দোলন দমাতে শামীম ওসমান অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালান। 10 জন হত্যা সহ 3 অভিযোগে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এই অভিযোগ করে প্রসিকিউশন। এদিকে লক্ষ্মীপুরে 5 হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল আরও 2 মাস। মোদাসির আলীর প্রতিবেদন। 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জের চাষারা ও ফতুল্লা সহ আশপাশের এলাকায় ছাত্র জনতার আন্দোলন দমাতে চলে দমন পীড়ন। এতে অগ্রণী ভূমিকায় অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর চড়াও হন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান। এ মামলায় শামীম ওসমান সহ আসামি 12 জন, এদের সবাই পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ছিল রোববার। এদিন শামীম ওসমানের তাণ্ডব সহ আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে দালিলিক নথিপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে।
আদিল ইয়াসিন, পারভেজ, রাসেল, শিশুরিয়া হত্যাসহ মোট 3 অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আবেদন করে প্রসিকিউশন। পরে আসামি পক্ষের শুনানির জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে 5 জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়িয়ে 21 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এদিন ধার্য হয়। অন্যদিকে আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ বাধাগ্রস্ত ও নির্বাচনকে একতরফা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে 11 দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। একজন যিনি প্রধান হবেন এটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। এরপরে যে 10 জন হবেন, নিয়ম হলো 5 জন হবে এক প্যানেল থেকে আর 5 জন হবে বিবাদমান আরেকটা প্যানেল থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই 5-5-10 জনের ভিতরে তারা এককভাবে 7 জনকে নিয়োগ দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়াটাকে একতরফা করা হচ্ছে। আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা এই অভিযোগ লিখিতভাবে তুলেছি। আজকে বার কাউন্সিলের কাছেও এই ব্যাপারে দরখাস্ত জমা দেওয়া হয়েছে। 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। 10 জন নির্বাচন কমিশনার দেয়া হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1362। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 165 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম শনাক্ত সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। গেল 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী 2, ময়মনসিংহে 1 ও কুমিল্লায় 1 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হামের প্রাদুর্ভাবের পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় রাজশাহীতে। রোববার সকালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে ওই হাসপাতালে নতুন ভর্তি হয় 10 জন। হাম নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন 132 শিশু। আমরা আজকে গত 10 দিন হলো আছি এখানে। 24-এ ছিলাম 2 দিন, আর এখানে আছে 8 দিন হলো। অক্সিজেন দেওয়ার পরে এখন একটু সুস্থ আছে আপনার। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে 1 শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গে মারা গেছে 14 শিশু। তেল সাবান কিছু লাগাইতে পারি না, পাতলা পায়খানা, প্রচুর ঘা হইছে, পায়খানা রাখতে। হাম রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলা জুড়ে 567 জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 345 জন। এদিকে নোয়াখালীতেও উদ্বেগ ছড়াচ্ছে হাম। এর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও কম নয়। সেখানকার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হামে আক্রান্ত 77 ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে 35 জন। ভর্তি করেছে আজকে 3 দিন। মোটামুটি আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালোই চলতেছে। 2 দিন বাদে দেখা দিছে আর ওষুধ খাইছে, একটু কমছে আর জ্বর। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। এই পর্যন্ত যত রোগী চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা জানাচ্ছেন তেমন জটিল কোনো নিউজ পাওয়া যায়নি। আর যারা চিকিৎসা নিয়ে অলরেডি বাড়ি চলে গেছেন 212 জন, ঠিক আছে, তারা ভালো আছেন। এদিকে হামে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ইতিমধ্যে টিকাদান শুরু করেছে সরকার। সোমবার থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আসন্ন জাতীয় বাজেট শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাই বাজেটকে সহায়ক ও প্রবৃদ্ধিমুখী করতে কর্পোরেট ট্যাক্স না বাড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে এসব দাবি জানায় এমসিসিআই। আলোচকরা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির সময় কর্পোরেট ট্যাক্স বাড়ালে বিদেশি বিনিয়োগে ধস নামার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি উদ্যোক্তারা। এসব সমস্যা উত্তরণে কর জাল সম্প্রসারণ ও আধুনিকায়ন সহ 6 প্রস্তাব দিয়েছে এমসিসিআই। বাস্তবে তো ট্যাক্স রেট 27.5 না। লুক ইনটু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাদের ট্যাক্স রেট কত? 22%। আর আমি যদি ট্যাক্স রেট 27.5 রাখি আর ইফেক্টিভ ট্যাক্স রেট যদি আমি 40-50-এ নিয়ে যাই, তাহলে কে প্রাইভেট ইনভেস্টমেন্ট, বাংলাদেশি ইনভেস্টর যে আছে, কে ইনভেস্ট করবে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে অ্যাট্রাক্ট করবেন? এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
2 সপ্তাহের যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হবে বুধবার। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারের আগে দেশ দুটির মধ্যে আলোচনা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইরানি হামলায় স্থবির হয়ে গেছে হরমুজ প্রণালী। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি বুধবার শেষ হয়ে যাবে, আর এমন পরিস্থিতিতে আবারও ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে উঠছেন সাধারণ ইরানিরা। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। এদিকে শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ভারতীয় পতাকাবাহী 2 জাহাজে ইরানের নৌবাহিনী গুলিবর্ষণের পর স্থবির হয়ে গেছে হরমুজ প্রণালী। সেখান দিয়ে জাহাজ চলাচল একেবারেই থেমে গেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশি সহ অন্তত 17 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সভায় অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারে জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 117 কিলোমিটার পশ্চিমে জুয়াওরা উপকূল থেকে গেল কয়েকদিনে মরদেহগুলো উদ্ধার করা হয়। এবার খেলার খবর। ক্রিকেট। দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত 30 মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও 171 জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়দের সংখ্যা হয়েছে 300। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে 171 জন খেলোয়াড়কে 1 লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের 36 জন। নির্ধারিত সময় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। আগামী 2রা মে সিলেটে নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস একযোগে সিলেট থেকে 64টি জেলায় শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানির মূল্য বৃদ্ধির পরও কাটেনি সংকট। IMF এর চাপে নয় জ্বালানির অর্থমন্ত্রী। বিশ্বে দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য, দাবি জ্বালানি মন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামাত। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ এনসিপি। 2 যুগ পর কাল প্রতীকবিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী যোগ দেবেন নানা কর্মসূচিতে। সিটি কর্পোরেশন উন্নতি হচ্ছে বগুড়া পৌরসভা। এবং গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশু মৃত্যু। একদিনে হাসপাতালে ভর্তি 804। কাল থেকে দেশ জুড়ে শুরু টিকাদান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ 1 ঘন্টা। মোহনার সবশেষ খবর জানতে ভিডিও ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।